আজকের বিষয় কার্য ও শক্তি। তো প্রথম যেটা আসছে কার্যের সংজ্ঞা, কার্য সম্পর্কে আমরা প্রথম জানব। তাহলে কার্য বা এটার ইংলিশ হচ্ছে ওয়ার্ক ডান, তো বা কৃতকার্য বলতে পারি। বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে, এবং কার্যের রাশিমালা হচ্ছে প্রযুক্ত বল ও সরণের গুণফলই হচ্ছে কার্যের রাশিমালা। তাহলে কার্যকে যদি আমরা ডাব্লিউ দিয়ে দেখাই, ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণের গুণফলই হচ্ছে এক্ষেত্রে কার্য। তো এর কতগুলো কেস নেব। প্রথম হচ্ছে, যদি ধরে নেই এখানে একটি বস্তু আছে যার উপর আমরা এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করতে বস্তুটা ধরে নিচ্ছি এই পর্যন্ত এসছে। তাহলে এই দুটো বস্তুর মধ্যে যদি সরণ এস হয়, তাহলে প্রযুক্ত বলের দিকে যেহেতু সরণ হচ্ছে, তাই এক্ষেত্রে কার্যের রাশিমালা আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। কিন্তু যদি 2 নম্বর কেসটা এরকম নেই, ধরে নিচ্ছি একটা তল আছে, এখানে একটা বস্তু আছে। এবার প্রযুক্ত বল যদি এই বরাবর আমরা অ্যাপ্লাই করি, এটা প্রযুক্ত বল আছে যেটা অনুভূমিকের সাথে থিটা কোণ করছে, তাহলে এফ এর উপাংশ অনুভূমিকের দিকে হয়ে যাবে এফ কস অফ থিটা। তাহলে বলতে পারি এফ কস থিটার জন্য বস্তুটা প্রাথমিক বিন্দু এ থেকে ধরে নিচ্ছি বি বিন্দুতে আসছে, যার জন্য এর সরণ আমরা ধরে নিচ্ছি এস। তাহলে এক্ষেত্রে কৃতকার্য লিখতে পারি, এক্ষেত্রে এফ বলের জন্য কৃতকার্য হয়নি, আমরা ধরে নেব এফ কস থিটা বলের জন্য কৃতকার্য হচ্ছে। তাই এক্ষেত্রে আমরা কৃতকার্যের রাশিমালা নিতে পারি এফ কস অফ থিটা ইন্টু এস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে এফ এস কস অফ থিটা। এবার আমরা ডট প্রোডাক্ট অনুযায়ী জানি ডাব্লিউ ইকুয়ালস টু এ ডট বি ইকুয়ালস টু হয় এ বি কস থিটা। তাহলে এই ক্ষেত্রে এফ এস কস থিটাকে আমরা লিখতে পারি এফ ডট এস। এটা হয়ে যাবে কৃতকার্যের রাশিমালা। তাহলে যদি আমরা শুধু মানে নেই বা থিটা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রিতে নেই, তার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা সিম্পলি লিখতে পারবো এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণের গুণফল। তাহলে এফ আর এসটা দুটো ভেক্টর রাশি গুণ করলে যেটা পাচ্ছি সেটা স্কেলার রাশি। তাহলে কৃতকার্য, প্রথমে এর রাশিটা দেখব। দুটো ভেক্টর গুণ হলেও এক্ষেত্রে যে রাশিটা পাচ্ছি অর্থাৎ কৃতকার্য, এটা হচ্ছে স্কেলার রাশি। নেক্সট আমরা কৃতকার্যের মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে ডব্লিউর মাত্রা সমান হয়ে যাবে এফ এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। তো সেই হিসাবে এফ এর মাত্রা আমরা লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, দিলে টোটালটা করলে পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে এফ এর কৃতকার্যের মাত্রা। নেক্সট আমরা আসতে পারি এখানে কৃতকার্যের এককে। একক দুটো পদ্ধতিতে নিতে পারি, একটা হচ্ছে সিজিএস। তাহলে মাত্রা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই অনুযায়ী যদি আমরা সিজিএস একক লিখি, এর একক হবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা যেটাকে বলা হবে আর্ক। একইভাবে যদি আমরা এসআই পদ্ধতিতে নেই, এসআই পদ্ধতিতে হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা যেটাকে বলা হচ্ছে জুল। তাহলে এখান থেকে আমরা আর্ক আর জুলের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। নির্ণয় করতে চাইছি 1 জুল সমান কত আর্ক, এটা নির্ণয় করব। তাহলে সিম্পল জিনিস, 1 জুল ইকুয়ালস টু লেখা যেতে পারে 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা লিখতে পারি 1 কেজি 1 মিটার স্কোয়ার 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 1 কেজি সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইন্টু মিটার স্কোয়ার আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে এটাকে লিখতে পারবো 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার বাই 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। টোটালটা করলে আসবে 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা লিখতে পারবো 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে আমরা সম্পর্ক পাচ্ছি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তো এটা আমাদের প্রচলিত একক, সিজিএস আর এসআই পদ্ধতিতে নিচ্ছি। এছাড়াও দুটো একক নিতে পারি, সেটা হচ্ছে মহাকর্ষীয় একক। যেমন এটারও দুটো পার্ট হবে, একটা সিজিএস নেব আর একটা এসআই নেব।
তো সিজিএস পদ্ধতি, এখানে আমরা এসআই পদ্ধতি নিচ্ছি। সিজিএস পদ্ধতিতে এফের একক ছিল গ্রাম ফোর্স বা গ্রাম ওয়েট, এসআই পদ্ধতিতে এফের একক ছিল মানে প্রযুক্ত বলের একক ছিল কিলোগ্রাম ফোর্স। তাহলে এদের মধ্যে সম্পর্ক ছিল 1 GF ইকুয়ালস টু 980 ডাইন, আর 1 KGF ইকুয়ালস টু ছিল 9.8 নিউটন। তাহলে কৃতকার্যের ক্ষেত্রে মহাকর্ষীয় একক হবে, যদি সিজিএস পদ্ধতিতে নেই তার ক্ষেত্রে লিখতে পারবো গ্রাম ফোর্স ইন্টু সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম ফোর্স ইন্টু সেন্টিমিটার ইকুয়ালস টু 980 ডাইন সেন্টিমিটার। একইভাবে যদি এসআই পদ্ধতিতে যাই, এসআই পদ্ধতিতে এর এককটা হয়ে যাবে 1 KGF কিলোগ্রাম ফোর্স ইন্টু মিটার, এটা ইকুয়ালস টু লেখা যেতে পারে 9.8 নিউটন মিটার। এটা হয়ে যাবে কৃতকার্যের মহাকর্ষীয় একক। নেক্সট আমরা ভেক্টর নিয়মে কৃতকার্যের মান নির্ণয় করতে পারি। আমরা এখানে সমীকরণ পেয়েছি W ইকুয়ালস টু F ডট S। তাহলে ভেক্টর নিয়মে ধরে নিচ্ছি F এর মানটা দেওয়া আছে, F ইকুয়ালস টু Fx I ক্যাপ প্লাস Fy J ক্যাপ প্লাস Fz K ক্যাপ, এবং S এর মানটা দেওয়া আছে, ধরে নিচ্ছি Sx I ক্যাপ প্লাস Sy J ক্যাপ প্লাস Sz K ক্যাপ। তাহলে W নির্ণয় করতে গেলে এই দুটোকে আমরা গুণ করতে পারি। তাহলে লিখতে পারবো Fx I ক্যাপ প্লাস Fy J ক্যাপ প্লাস Fz K ক্যাপ ডট Sx I ক্যাপ প্লাস Sy J ক্যাপ প্লাস Sz K ক্যাপ। তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট হলে I এর সাথে I থাকবে, J এর সাথে J, K এর সাথে K। তাহলে ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী W ইকুয়ালস টু লিখতে পারি আমরা Fx Sx প্লাস Fy Sy প্লাস Fz Sz। এইভাবে আমরা কৃতকার্যের রাশিমালা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে কৃতকার্যের রাশিমালা। নেক্সট আমরা ক্যালকুলেশন করতে পারি বস্তু সংস্থার জন্য কৃতকার্য। ধরে নিচ্ছি একটা বস্তু সংস্থার ক্ষেত্রে একাধিক কার্য হয়েছে। ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে কার্য W1, দ্বিতীয় ক্ষেত্রে কার্য W2, তৃতীয় ক্ষেত্রে যদি W3, আরও যদি সো অন হয়ে থাকে, তাহলে মোট কৃতকার্য W সমান আমরা লিখতে পারবো, যেহেতু কৃতকার্যটা স্কেলার রাশি তাই এগুলো সব কটাকে আমরা যোগ করতে পারি। তাহলে এটা হয়ে যাবে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস যতগুলা কৃতকার্য থাকবে সেগুলোকে আমরা সাধারণ অঙ্কের নিয়ম অনুযায়ী যোগ করতে পারি। নেক্সট আসবো আমরা, এখানে কৃতকার্য কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে বলের দ্বারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য। তো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বলের দ্বারা কার্য। তো এখানে খেয়াল রাখতে হবে, যদি বলের দ্বারা কার্য হয় সেটাকে ঋণাত্মক কার্য বলা হবে। তো বলের দ্বারা কার্যর উদাহরণ হচ্ছে যদি কুয়োতে একটা বালতি ফেলা হয়, কুয়োতে বালতি নামানো। তো যদি কুয়োতে আমরা বালতি নামাই সেক্ষেত্রে অভিকর্ষ কী করবে, নিজের থেকে ওই বালতিটাকে নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি অভিকর্ষ বল কৃতকার্য করছে। তাই এই যে কার্যটা, এটাকে আমরা অভ্যন্তরিত এজেন্ট বা বলের দ্বারা কার্য বলতে পারি। তো সেক্ষেত্রে এই কৃতকার্যটাকে আমরা ঋণাত্মক কার্য বলবো। একইভাবে 2 নম্বর কেস নিতে পারি আমরা বলের বিরুদ্ধে কার্য। এক্ষেত্রে এই কার্যটাকে বলা হবে ধনাত্মক কার্য, পজিটিভ ওয়ার্ক ডান। তো এক্ষেত্রে আমরা উদাহরণ নিতে পারি কুয়ো থেকে
বালতি যদি ওঠানো হয়, বালতি ওঠানো, তো এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু কুয়ো থেকে বালতি ওঠানো মানে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে, তাই এই কৃতকার্যটাকে আমরা ধনাত্মক কৃতকার্য বলতে পারি, যেটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। কারণ ইনকেস আমরা যদি বালতিটা ছেড়ে দেই, আবার ওটা কী হবে, অভিকর্ষের টানে নিচের দিকে নেমে যাবে বা কুয়োর ভিতরে চলে যাবে। নেক্সট আসবো, এবার কৃতকার্যের রাশিমালায় আমরা যেটা পেলাম W=F.S, বা এটাকে লিখতে পারি আমরা Fs cos অফ থিটা। তাহলে এখানে W দেখা যাচ্ছে কতগুলো রাশির উপর নির্ভরশীল। তো প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে প্রযুক্ত বল, দ্বিতীয় হচ্ছে সরণ, তৃতীয় হচ্ছে cos থিটা। তাহলে কতগুলো কেস আমরা আলোচনা করব যদি F=0 হয়, কৃতকার্য, W=0, বল প্রযুক্ত না হলে কৃতকার্যের কোনো ব্যাপারই নেই। 2 নাম্বার নেব, যদি সরণ শূন্য হয়, S=0, তার ক্ষেত্রেও কৃতকার্য শূন্য হবে। যেমন এর উদাহরণ নিতে পারি বৃত্তাকার গতি। তো বৃত্তাকার গতির জন্য কি হয়, সরণটা শূন্য হয়, তাই কৃতকার্যটা শূন্য হয়। তো এক্ষেত্রেও কৃতকার্যের আমরা কোনো মান পাচ্ছি না। 3 নাম্বার, কস থিটার উপর ডিপেন্ড করবে, কস থিটা। তো থিটার আলাদা আলাদা মানের জন্য এটা আলাদা আসবে। তো প্রথম পয়েন্ট নিচ্ছি, থিটা ইকুয়াস টু যদি 0 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে W ইকুয়াস টু হবে F/S, অর্থাৎ এটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে কৃতকার্যের। 2 নাম্বার নিতে পারি, যদি থিটা ইকুয়াস টু 180 ডিগ্রি হয়, তাহলে কস 180 আমরা জানি এটা মান হয় -1, তাহলে এই -1 মানের জন্য W ইকুয়াস টু মাইনাস অফ F.S, F/S লিখতে পারি, মানে এটা মিনিমাম মান দেবে। 3 নাম্বার হচ্ছে যদি থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হয়, cos 90 ইকুয়াস টু আমরা জানি 0, অতএব এক্ষেত্রে কৃতকার্য সমান 0। তাহলে দেখা যাচ্ছে প্রযুক্ত বল থাকলেও সরণ থাকলেও বস্তুর কৃতকার্য 0। তো এক্ষেত্রে যে বলটা কাজ করবে, এই বলটাকেই বলা হবে কার্যহীন বল। তো এক্ষেত্রে বল প্রযুক্ত হলেও সেটা কোনো কার্য করবে না, তাই এক্ষেত্রে এই বলটাকে আমরা বলতে পারি কার্যহীন বল। তো এটার আমরা সংজ্ঞা এরকম দিতে পারি, কোনো বল কোনো বস্তুর গতির অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থিটাটা 90 ডিগ্রি। যদি আমরা একটা এক্সাম্পল নেই, ধরে নিচ্ছি একটা কণা এরকম বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা ও কেন্দ্রের রেসপেক্টে ঘুরলে আমরা ধরে নিচ্ছি এর উপর একটা বল কাজ করবে, অভিকেন্দ্র বল, যেটা আমরা F/C দিয়ে দেখাচ্ছি, এবং কণা সরণের অভিমুখ হবে এই দিক বরাবর। তাহলে এখানে যে কোণটা আসছে সেটা 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এক্ষেত্রে কোনোরূপ কোনো কার্য হবে না। তাই এক্ষেত্রে যে কার্যটা হবে সেটাকে আমরা এক্ষেত্রে যে বলটা কাজ করবে সেটাকে আমরা কার্যহীন বল বলতে পারি। নেক্সট আমরা লেখচিত্রের সাহায্যে কৃতকার্যকে ব্যাখ্যা করতে পারি। এটা ব্যাখ্যা করবার জন্য আমরা দুটো অক্ষ ধরে নিচ্ছি এটা মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আছে সরণ এবং ওয়াই অক্ষ বরাবর আছে প্রযুক্ত বল, ক্যাপিটাল F আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে যদি কোনো কণার গতিকে আমরা এইভাবে দেখাই, ধরে নিচ্ছি একটা বস্তুর গতিটা এইভাবে চেঞ্জ হয়েছে প্রযুক্ত বল আর সরণের, তাহলে এক্ষেত্রে এখানে এই লাইনটা যে ক্ষেত্রফল কভার করবে, নাম দিয়ে দিচ্ছি এটা AB, এটা N, তাহলে এই লাইনটা যে ক্ষেত্রফলটা কভার করবে সেটাই হবে এক্ষেত্রে কৃতকার্যের মান। কিভাবে নির্ণয় করব, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কৃতকার্য সমান, এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফল OA BN। তাহলে OA BN যেহেতু আয়তক্ষেত্র হচ্ছে, তাই এর ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইখান থেকে এই দৈর্ঘ্যটাকে আমরা S নিচ্ছি এবং প্রস্থটা এইখান থেকে এটাকে আমরা F নিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি F/S। তো দেখা যাচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই কী করবে, এখানে আমাকে কৃতকার্যের রাশিমালা দেবে। তাহলে বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল কৃতকার্যের মান দেয়। এখান থেকে যে পয়েন্টটা নেব সেটা হচ্ছে বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল সমান কৃতকার্য। এটা আমরা
এই আলোচনা থেকে একটা ধারণা পেতে পারি। তো কোনো ক্ষেত্রে যদি কোনো লেখচিত্র বল সরণের দেওয়া থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, আমরা কৃতকার্যের মানও বের করতে পারবো। একইভাবে যদি বলটা পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা লেখচিত্রের সাহায্যে কৃতকার্যের রাশিমালা বের করতে চাইছি। ধরে নিচ্ছি এটা মূলবিন্দু, এই বরাবর সরণ এক্স আছে, এই বরাবর ধরে নিচ্ছি প্রযুক্ত বল এফ আছে। তাহলে এই লেখচিত্র অনুযায়ী এখানে এই প্লটে যদি একটা বস্তুর পরিবর্তনটা এইভাবে হয়, তাহলে এটার জন্য যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমরা এখানে একটা ক্ষুদ্র অংশ নিতে পারি। তার ক্ষেত্রে এই নিচের যে অংশটা আছে এটাকে আমরা ডেল্টা এক্স নিচ্ছি, এবং এক্ষেত্রে একটা আমরা প্রযুক্ত বল পাবো। মোটামুটি এই সব জায়গায় নিলে একটা প্রযুক্ত বল পেতে পারি। তো যেহেতু এখানে বল সরণ লেখচিত্র, আমরা আগেই বলে দিয়েছি বল সরণের ক্ষেত্রে সেটা কৃতকার্য দিবে। সেক্ষেত্রে আমরা কৃতকার্যের রাশিমালা লিখতে পারবো ডেল্টা ডব্লু ইকুয়াস টু, ধরে নিচ্ছি প্রযুক্ত বলটা যদি এফ এক্স হয়, এফ এক্স ইন্টু ডেল্টা এক্স। এটা হয়ে যাবে শুধুমাত্র এই স্ট্রিপ দেওয়া অংশটার কৃতকার্য। এবার যদি আমার পুরোটা নির্ণয় করতে হয়, এইটা আমরা এরকম অনেকগুলো স্ট্রিপ এঁকে সেটাকে যোগ করতে পারি। তাহলে মোট কৃতকার্য ডাব্লু সমান লেখা যেতে পারে সামেশন ওভার ডেল্টা ডাব্লু ইকুয়াস টু সামেশন ওভার এফ ইন্টু ডেল্টা এক্স। এইভাবে এটাকে আমরা নির্ণয় করতে পারি। এইবার এখান থেকে সামেশন ওভার এফ ইন্টু ডেল্টা এক্স, লিমিটটা এটা ধরছি আই, এটা ধরছি এফ, আই ফর ইনিশিয়াল, এফ ফর ফাইনাল। তাহলে এটা লিমিটটা নিতে পারি আমরা এক্স আই টু এক্স এফ ইকুয়াস টু আমরা ডাব্লু নিচ্ছি। এবার এক্ষেত্রে যদি লিমিট নেই, আমরা লিমিট ডেল্টা এক্স টেন্স টু যদি 0 হয়, সেক্ষেত্রে এটাকে আমরা ইন্টিগ্রেশনে চেঞ্জ করতে পারবো। তখন এটাকে লিখতে পারবো আমরা এফ এক্স ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন লিমিট বসাতে পারি এক্স আই টু এক্স এফ। এই ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমেও কি করব, তখন আমরা এই কৃতকার্যের রাশিমালাটা বের করতে পারি। বা পুরোপুরি যদি আমরা সমীকরণটা লিখি এক্ষেত্রে, সেক্ষেত্রে লিখতে পারবো বক্রপথের ক্ষেত্রে আমরা একটা লাইন ধরে নিচ্ছি, এইটুকু অংশ ধরছি তার ক্ষেত্রে। এবার এটা যদি ডিএস হয়, প্রযুক্ত বল ধরে নিচ্ছি যদি এই বরাবর কাজ করে, এই অংশটার কোণটা আমরা থিটা নিচ্ছি, ধরে নিচ্ছি বস্তুটা এ থেকে বি পর্যন্ত যাচ্ছে। তাহলে এইটুকু অংশের জন্য কৃতকার্য ডি ডাব্লু ইকুয়াস টু লেখা যেতে পারে এফ কস অফ থিটা ইন্টু ডিএস, বা আমরা লিখতে পারি ডি ডাব্লু ইকুয়াস টু এফ ডিএস কস অফ থিটা, বা লেখা যেতে পারে ডি ডাব্লু ইকুয়াস টু এফ ডট ডিএস। ডট প্রোডাক্ট আসছে, অতএব মোট কৃতকার্যের জন্য এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার ডি ডাব্লু ইকুয়াস টু ইন্টিগ্রেশন ওভার এফ ডট ডিএস। লিমিট বসাতে পারি, তো এটা লিমিট যদি 0 টু ডাব্লু বসে, এটা লিমিট আমি এ থেকে বি পর্যন্ত বসাচ্ছি। তাহলে কৃতকার্য ডাব্লু সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএস। এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন পদ্ধতিতে কৃতকার্যের রাশিমালা। নেক্সট আমরা আসবো ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা হচ্ছে সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বা ইংলিশটা হচ্ছে পাওয়ার। তাহলে ক্ষমতা সমান আমরা লিখতে পারি কৃতকার্য বাই সময়। তাহলে ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে দেখাই, পি ইকুয়াস টু লিখতে পারি আমরা ডাব্লু বাই টি, বা যদি এটাকে ভাঙি আমরা লিখতে পারবো পি ইকুয়াস টু এফ ডট এস বাই টি। সেপারেট করলে পাবো পি ইকুয়াস টু, এফটা রাখছি এখানে, ডট এস বাই টি করছি। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াস টু প্রযুক্ত বল ইন্টু বেগ। প্রযুক্ত বল আর বেগের রাশিমালারই আমরা বলতে পারি ক্ষমতার রাশিমালা। আর এটা ডট প্রোডাক্ট ভাঙলে পেয়ে যাব পি ইকুয়াস টু এফ ইন্টু ভি কস অফ থিটা। এটা হচ্ছে ক্ষমতার রাশিমালা। নেক্সট, এবার ক্ষমতারও দিলে আমরা কিছু জিনিস আলোচনা করব। প্রথমে হচ্ছে ক্ষমতার রাশিটা কি,
যেহেতু কার্যটা স্কেলার রাশি তাই এরও রাশি হয়ে যাবে স্কেলার। নেক্সট এর আমরা মাত্রা নিতে পারি। মাত্রা আসবে পি এর মাত্রা সমান ডব্লুর মাত্রা বাই টি এর মাত্রা। তাহলে ডব্লুর মাত্রা পেয়েছিলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই নিচে একটা টি থাকছে, তাহলে পুরো মাত্রাটা আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা হয়ে যাবে ক্ষমতার মাত্রা। নেক্সট আমরা ক্ষমতার এককে আসতে পারি। প্রথম একক নিচ্ছি হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে যেহেতু কার্য বাই সময় তাই এটাকে আমরা আর্ক পার সেকেন্ড লিখতে পারি। তো আর্ক পার সেকেন্ড হচ্ছে এক্ষেত্রে আমার সিজিএস পদ্ধতিতে একক। একইভাবে যদি আমরা এসআই পদ্ধতিতে নেই, এসআইতে আর্কটা জুল হয়ে যাবে, এটাকে লিখতে পারবো তখন আমরা জুল পার সেকেন্ড, বা এই জুল পার সেকেন্ডকেই বলা হচ্ছে ওয়াট। এটা আমরা ক্লাস 10এও পড়ে এসেছিলাম। তো এটা হচ্ছে ক্ষমতার দুটো একক, একটা সিজিএস পদ্ধতিতে নিলাম আর একটা এসআই পদ্ধতিতে নিলাম। এইবার এখানে ক্ষমতার আর একটি একক আছে যেটাকে বলা হচ্ছে এইচপি বা অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। হর্স পাওয়ার বা এটাকে আমরা এইচপি বলতে পারি। তো এটা ক্ষমতার আর একটা একক। হর্স পাওয়ারের সংজ্ঞা হচ্ছে কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি আমরা 1 ফুট তুলি, বস্তুটার ওজনটা যদি 550 পাউন্ড হয়, মানে ধরে নিচ্ছি এটা যদি ভূপৃষ্ঠ হয়, এখান থেকে আমরা একটা বস্তুকে তুলব কতটা 1 ফুট, এই উচ্চতাটা হয়ে যাবে 1 ফুট এবং এই বস্তুটার ভরটা হবে 550 পাউন্ড। এলবি পাউন্ডে দিচ্ছি। তাহলে যদি কোনো 550 পাউন্ডের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে আমরা 1 ফুট তুলি, তাহলে যে ক্ষমতার আমাদের প্রয়োজন হবে সেটাকে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। তাহলে এখানে হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক মুখস্থ রাখতে হবে। 1 এইচপি = হয় 746 ওয়াট। এটা হচ্ছে অশ্ব ক্ষমতার সাথে বা হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক। নেক্সট ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতার ধারণাটা কী জিনিস? তাহলে ক্ষমতার ধারণা বলতে আমরা ক্ষমতা = পাচ্ছি কৃতকার্য বাই সময়। তো এখান থেকে আমরা বলতে পারি যে সময়ে যতটা কৃতকার্য করবে সেটাই তার ক্ষমতা। অর্থাৎ যার ক্ষমতা বেশি সে কম সময়ে কী করবে, বেশি কার্য করবে, বা সময়ের সাপেক্ষে তার কার্য করবার হারটা অনেকটাই বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ক্ষমতার রাশিমালা। বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রেও আমরা জানি যার ক্ষমতা ওয়াটেজটা যার যত বেশি সেক্ষেত্রে তার কাজ করবার হারটা, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার কাজ করবার যে ব্যাপারটা সেটার মানটাও অনেকটা বেশি হয়। এটাই হচ্ছে মেনলি ক্ষমতার ধারণা।